আজকের এই ঘটনাটি আমাদের বলেছেন রমেশ নামে একটি ছেলে। তার কাকা মারা যায় এবং রমেশ, বিজয় আরও কয়েকজন মিলে তার কাকার লাশ নিয়ে শ্মশানের শেষকৃত্য করার জন্য। এরই মাঝে ঘটে যায় ওদের সাথে মর্মান্তিক কিছু ঘটনা। সত্য ঘটনা প্রকাশ করলেন রমেশ আমাদের সাথে। চলুন সরাসরি ঘটনায় চলে যাই। শ্মশানের পথে সেই রাতটার কথা আজও ভুলতে পারি না। যতবার মনে পড়ে শরীরের ভেতরটা ঠান্ডা হয়ে যায়। মনে হয় যেন মৃত্যুর ছায়া আমার গায়ে এখনো লেগে আছে। সেদিন ছিল অমাবস্যা। আকাশে চাঁদ নেই, শুধু একরাশ অন্ধকার। গ্রামের এক বৃদ্ধ মারা গিয়েছিলেন, হরিপদ কাকু। খুব সাধারণ মানুষ, কিন্তু গ্রামের সবার প্রিয়। রাতেই তার শেষকৃত্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। আমি, রমেন, বিজয় আর আরও কয়েকজন মিলে লাশ নিয়ে শ্মশানের দিকে রওনা দিলাম। লাশটা বাঁশের খাটিয়ায় বাঁধা, সাদা কাপড়ে ঢাকা মুখ, শুধু পায়ের আঙুল দুটো দেখা যাচ্ছে। আমি সামনে কাঁধে ধরেছিলাম। কেমন একটা অদ্ভুত ভার লাগছিল, যেন শুধু শরীর নয়, তার সঙ্গে আরও কিছু বহন করছি। পথটা ছিল জঙ্গল ঘেরা। দিনের বেলাতেও যেখানে লোকজন যেতে চায় না, সেই পথেই আমাদের যেতে হচ্ছিল। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কোথাও কুকুরের হাহাকার। হঠাৎ রমেন বলল, শোন, কারো পায়ের শব্দ শুনছিস? আমি থেমে কান পেতে শুনলাম। সত্যি, আমাদের পায়ের শব্দ ছাড়া যেন আরেকটা শব্দ। কেউ যেন পেছন থেকে আমাদের অনুসরণ করছে। বিজয় বলল, এইসব ভাবিস না, রাত বলে মাথা ঘুরছে। আমরা আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু আমার মনে হচ্ছিল কেউ আমাদের খুব কাছে এসে দাঁড়িয়ে আছে। কিছু দূর এগোতেই হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল, এমন ঠান্ডা যেন বরফের মধ্যে দাঁড়িয়ে আছি। আর ঠিক তখনই খাটিয়াটা হালকা কেঁপে উঠল। আমি থমকে গেলাম। তোরা টের পেলি? রমেন কাপা গলায় বলল, হ্যাঁ, আমি ভেবেছিলাম তুই নাড়াচ্ছিস। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। কেউ কিছু বলল না, কিন্তু সবার চোখেই ভয় স্পষ্ট। এরপর যা হলো সেটা আজও বিশ্বাস করতে পারি না। হঠাৎ লাশের বাঁধা কাপড়টা একটু সরে গেল। আমি স্পষ্ট দেখলাম হরিপদ কাকুর পা নড়ছে। আমি চিৎকার করে উঠলাম, থাম, থাম! সবাই খাটিয়া নামিয়ে দিল। চারপাশে এমন নীরবতা যেন পুরো পৃথিবী থেমে গেছে। বিজয় কাঁপা হাতে কাপড়টা সরালো, আর তারপর আমরা দেখলাম হরিপদ কাকুর চোখ দুটো আধ খোলা, কিন্তু সেই চোখে কোনো প্রাণ নেই, শুধু শূন্য দৃষ্টি। রমেন কেঁপে উঠে বলল, এটা ঠিক না, এটা ঠিক না। আমার বুকের ভেতর ধকধক করছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, মৃত্যুর পর শরীর নড়তে পারে, এটা স্বাভাবিক। কিন্তু ভিতরের একটা কণ্ঠ বলছিল, এটা স্বাভাবিক না। আমরা আবার খাটিয়া তুলে নিলাম, কিন্তু এবার আর কেউ কথা বলছিল না। হঠাৎ পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠ শোনা গেল, ওকে নিয়ে যেও না। আমরা সবাই একসাথে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই, শুধু অন্ধকার। রমেন প্রায় কাঁদতে শুরু করল, আমি আর যাব না, আমি ফিরে যাচ্ছি। আমি ওকে ধরে বললাম, এখন ফিরলে আরও খারাপ হবে। আমরা দ্রুত হাঁটতে লাগলাম। শ্মশান আর খুব দূরে নয়, কিন্তু যতই এগোচ্ছি ততই মনে হচ্ছে পথটা যেন লম্বা হয়ে যাচ্ছে। একই গাছ, একই বাঁক বারবার ফিরে আসছে। বিজয় হঠাৎ বলল, আমরা কি ঘুরপাক খাচ্ছি? আমার গলা শুকিয়ে গেল। না না, সেটা হতে পারে না। ঠিক তখনই আবার খাটিয়াটা কেঁপে উঠল, এবার আগের থেকে বেশি জোরে। আর তারপর লাশটা যেন নিজে থেকে উঠে বসতে চাইল। আমি আর থাকতে পারলাম না, খাটিয়া ফেলে দৌড় দিলাম। পেছন থেকে রমেন আর বিজয়ের চিৎকার শুনতে পাচ্ছিলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ আমি পড়ে গেলাম। মাটিতে পড়ে যখন উঠতে যাচ্ছি, তখন দেখি আমার সামনে হরিপদ কাকু দাঁড়িয়ে, সাদা কাপড়ে ঢাকা, কিন্তু মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। তার ঠোঁট নড়ছে। আমাকে কেন নিয়ে যাচ্ছিস? আমি জমে গেলাম, শরীর নড়াতে পারছি না। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই দূর থেকে মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে এলো। গ্রামের পুরোহিত আর কয়েকজন লোক আমাদের খুঁজতে বেরিয়েছিল। মন্ত্রের শব্দ বাড়তেই হরিপদ কাকুর অবয়বটা কেমন যেন কুয়াশার মতো মিলিয়ে গেল।
আমি তখনও মাটিতে বসে কাঁপছি। পরে শুনলাম আমরা নাকি অনেকক্ষণ ধরেই একই জায়গায় ঘুরছিলাম, আর খাটিয়াটা রাস্তার মাঝখানে পড়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ের কথা হলো হরিপদ কাকুর লাশটা খাটিয়ায় ছিল না। পরের দিন সকালে শ্মশানের পাশের জঙ্গলে তার দেহ পাওয়া যায়। এমনভাবে পড়েছিল যেন সে নিজেই সেখানে হেঁটে গেছে। আজও রাতে একা হাঁটতে গেলে মনে হয় কেউ যেন পেছন থেকে ফিসফিস করে বলছে, আমাকে নিয়ে যেও না। আর তখনই আমার শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ আমি জানি সেই রাতের ঘটনা শুধু দুর্ঘটনা ছিল না, ওটা ছিল মৃত্যুর সঙ্গে আমার মুখোমুখি হওয়া। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। চলুন এখন চলে যাই পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাই। প্রথম ঘটনাটি আমরা শুরু করব এনামুল হক আবির ভাইয়ের ঘটনা দিয়ে। আর ওনার যে গ্রাম নারিকেলবাড়িয়া গ্রাম, সেই গ্রামেরই একজন বাসিন্দা যার নাম মোহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, যার পিতার নাম আব্দুর রশিদ মৃধা, সাবেক পুলিশ অফিসার। আর এই বেলায়েত হোসেন মৃধা উনি সম্পর্কে এনামুল হক আবির ভাইয়ের মামাতো বোন বিউটি আপার স্বামী। ঘটনার সময়কাল 1993 সাল, বৈশাখ মাসের কোনো এক রাতে। তো রাত তখন আনুমানিক 12টা হবে হয়তো। ঘটনাস্থল ঝালকাঠি জেলার রাজাপুর থানার শুক্তাগড় ইউনিয়ন পরিষদের নারকেলবাড়িয়া গ্রামে, মানে ওই গ্রামে এটা ঘটেছিল। 1993 সালের দিকে ওনাদের অঞ্চলের রাস্তাঘাটের চারপাশে প্রচুর বন্য গাছগাছালি লতাপাতায় পরিপূর্ণ ছিল। এছাড়াও রাস্তাঘাট সহ চারপাশে ঘন বন জঙ্গল বেষ্টিত ছিল। এবার আসি মূল ঘটনায়। ওনাদের বাড়ির বর্ণনাটা যেমন, সেটা হচ্ছে ওনাদের বাড়ির সামনে একটা খাল, আর খালের পূর্ব পাশে রয়েছে ছোট একটা শাখা সড়ক, যা ওই সময়ে মাটির কাঁচা রাস্তা ছিল, যাকে ওনারা আঞ্চলিক ভাষায় কান রাস্তা বলে আর কি। ওই রাস্তাটি দিয়ে মূলত বিভিন্ন জায়গায় যাওয়া যেত। আবার এই রাস্তার পশ্চিম পাশের খালের উপর চার পার হয়ে ওনাদের বাড়ির এরিয়া শুরু। তবে বাড়ির একবারেই শেষ মাথায় ওনাদের ঘর, আর ওনাদের ঘরের পশ্চিম 25 গজ পশ্চিমে ওনার মামার ঘর। তো ওনাদের বাড়িটি অনেক বড় এরিয়া হওয়ার কারণে, একবারে শেষ মাথার ঘর হওয়ার কারণে পুরো বাড়িটি দিনে যেমন তেমন রাতে পরিপূর্ণভাবেই এই বাড়িটা একদম নির্জন এবং মানব শূন্য। আর ওনাদের বাড়ির শেষে যে রাস্তাটি রয়েছে সেখান থেকে এই বেলায়েত ভাইদের বাড়ির সর্বোচ্চ 7 কি 8 মিনিটের পথ আর কি, পায়ে হাঁটা দূরত্ব। আশেপাশে বেশ দূরে দূরে তখন কয়েকটি হাতে গোনা বাড়ি ছিল। ওই সময় বেলায়েত ভাই প্রতিদিন সন্ধ্যার পর ওনার মামার ঘরে আসতেন, মানে তার শ্বশুরের ঘরে আসতেন। আড্ডা গল্প গুজব শেষ করে রাত 11টা কি 11:30টার দিকে বাড়িতে আবার চলে যেতেন। এভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। ঘটনার দিন সন্ধ্যা রাত, তখন রাত সর্বোচ্চ 8টা হবে। তো ওই সময় তিনি তাদের বাড়ি থেকে এই এনামুল হক আবির ভাইদের বাড়ির উদ্দেশ্যে আসতে থাকেন আর কি। এমন সময় তিনি যখনই ওনাদের বাড়ির সামনের চার পার হয়ে ওনাদের বাড়ির এরিয়ায় প্রবেশ করেছেন, তখনই উনি দেখেন একটা ফিঙে পাখি। ওনাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ফিচ্চা পাখি বা ফেচা পাখি বা ফেউচ্চা পাখি, এক একজন এক এক রকম ভাবে বলে আর কি। অনেকে শুদ্ধ বাংলা হলো ফিঙে পাখি। তো এই পাখিটা হঠাৎ করে এসে পাখির ডানাগুলো বেলায়েত ভাইয়ের মাথায় ছুঁয়ে দিয়ে উড়ে চলে যায়। একইভাবে 3 বার করে পাখিটা, একই রকম ভাবে ওনার মাথায় এসে ডানা ছুঁয়ে দিয়ে যায়। এ সময় বেলায়েত ভাই রাগান্বিত হয়ে পাখিটাকে জোর একটা চড় মারার চেষ্টা করে। তবে পুরোটা পাখির গায়ে না লাগলেও হালকা আঘাত লাগে আর কি পাখিটার গায়ে। তো এরপরে আর কোনো সমস্যা হয়নি। পরক্ষণে উনি আস্তে আস্তে ওনার মামার ঘরে আসেন। প্রতিদিনকার মতো গল্প গুজব শেষে রাত 12টার দিকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান। তবে যাওয়ার সময় যেখানে পাখি তার মাথায় পাখা ছুঁয়েছিল, সেখান থেকে সেখানে দেখেন খুব কালো একটা বিড়াল তার পথ আগলে দাঁড়িয়ে আছে। তখন তিনি কোনো কিছু নিয়ে বিড়ালটিকে আসলে ভয় পান না। এটা যে প্যারানর্মাল কিছু হতে পারে এটাও আসলে বোঝেন নাই। উনি কি করছেন, বিড়ালটিকে তাড়িয়ে দিতে চান। বিড়ালটি পথ ছেড়ে দিয়ে পাশে থাকা ঝোপের ভিতরে অবশ্য চলেও যায়। এরপর বেলায়েত ভাই এই এনামুল হক আবির ভাইয়ের বাড়ির সীমানা অতিক্রম করার কয়েক মিনিট পর আবু বকর বয়াতি নামে এক লোকের বাড়ির উপর দিয়ে যাওয়া শুরু করেছেন।
কারণ ওখান থেকে বেলায়েত ভাইয়ের বাড়িটা আরো কাছে হয় আর কি। আবু বকর বয়াতির বাড়ির শেষ মাথায় আবু বকর বয়াতির অনেক পুরনো পরিত্যক্ত একটা বাগান রয়েছে, যেটা ছিল ওই সময় খুব কুখ্যাত ভয়ঙ্কর একটা জায়গা। কারণ ওই বাগানে অনেক বনজ এবং ফলজ গাছের মানে ঝোপঝাড় ছিল, যেখান থেকে অনেক ছেলেপুলেরা এই ফল টল পেরে খেত আর কি। যেমন বনজ কিছু ফল রয়েছে, যেমন ডেওয়া, তারপরে গোলাপ জাম, কাটাবহারি, এরকম বেশ কিছু বনজ গাছ, বনজ ফলজ গাছ আর কি, যেগুলো হয় আর কি। তারপর জাম গাছও ছিল বড় বড়, তো অনেক ধরনের ফল ওখানে ছিল আর কি। এমনকি ওই বাগান থেকে গোলাপ জাম, তারপরে কাটাবহারি ফল, এটা এনামুল হক আবির ভাই নিজেও পেরে খেয়েছেন ছোটবেলায় আর কি। তো ওই বাগানটা ছিল ভয়ের। এর কারণ হলো অনেকেই নাকি গাছে উঠলে কেউ নাকি লাথি দিয়ে ফেলে দিত। এমনকি ওই আবু বকর বয়াতির পুত্র মাহবুব, এই মাহবুব ভাইকে লাথি দিয়ে ফেলে দিলে তার হাত পর্যন্ত ভেঙে গিয়েছিল। এরকম অনেকেরই হাত পা ভেঙেছে। আর ওই বাগানটার পরেই একটা বের আছে, ওটা পাড়ি দিতে পারলেই বেলায়েত ভাইদের ঘর। তো যখন বেলায়েত ভাই ওই বাড়ি পার হয়ে আবু বকর বয়াতির বাগানের ভেতরে প্রবেশ করেন, তখন হঠাৎ করে সেই কালো বিড়ালটিকে তিনি তার সামনে সামনে হাঁটতে দেখতে পান। তখন বেলায়েত ভাই ওই বিড়ালটিকে জোর একটা লাথি মারার চেষ্টা করে অবশ্য ব্যর্থ হয়েছেন, কারণ লাথি মারলেও বিড়ালটির গায়ে লাগার আগেই বিড়ালটি নাকি উধাও হয়ে যায়। এ সময় বেলায়েত ভাইয়ের মনে প্রচুর ভয়ের সঞ্চার হয়। বিড়ালটি হঠাৎ করে এরকম অদৃশ্য হয়ে যাচ্ছে কেন, আবার চলে আসছে, আবার লাথি মারতে গেলে অদৃশ্য হয়ে যায়, যায়টা কোথায় বিড়াল? বেলায়েত ভাইয়ের বর্ণনা অনুযায়ী এরপর যেই না তিনি একটু সামনে হেঁটে গিয়েছেন, তখনই তিনি দেখেন তার সামনে বিশাল প্রায় 20 হাতের মতো লম্বা ভয়ঙ্কর একটা অবয়ব, যার গায়ের রং ছিল কালো মেঘের মতো, আর ভয়ঙ্কর কুৎসিত তার চেহারা। কান দুটা কুলার মতো, মানে হাতি যেরকম কান হয় ওই রকম, আর লম্বা লম্বা মূলার মতো দাঁত। এই ভয়ঙ্কর অবয়বকে দেখে তিনি এতটাই ভয় পেয়েছেন যে ও বাবা গো মা গো বলে জোরে দিয়েছেন এক চিৎকার। ঠিক এমন সময় ওই অবয়বটি বেলায়েত ভাইকে ধরে শূন্যে মানে ছুঁড়ে মেরেছেন। তিনি ওখান থেকে প্রায় 30 হাত পরিমাণ দূরত্বে থাকা বেড়ে গিয়ে ছিটকে পড়েন। অমনি ওই অবয়বটিও এক লাফে ওই বেড়ে বেলায়েত ভাইয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। ওই ভয়ঙ্কর পিশাচটা বেলায়েত ভাইকে পানির ভেতরে চুবাতে থাকেন। এরকম প্রায় 5 মিনিট সমপরিমাণ চুবানোর পর বেড়ের ভেতর ঝপাত ঝপাত শব্দ পেয়ে, এছাড়া এর আগেও তো চিৎকারের শব্দ পেয়ে বেলায়েত ভাইয়ের মা, তার ভাই মাসুম, তার স্ত্রী এই যে বিউটি আপা, ওনারা দৌড়ে বেড়ের কাছে গেলে ওই অবয়বটি অদৃশ্য হয়ে যায়। তখন তারা বেলায়েত ভাইকে অচেতন অবস্থায় বেড়ের ভিতর থেকে কাদামাটি মাখানো অবস্থায় উদ্ধার করে। ওই অবস্থাতে ঘরে নিয়ে আসা হয় আর কি। এর পরের দিন আসরের সময় বেলায়েত ভাইয়ের জ্ঞান ফিরে আসলেও কথা বলার মতো অবস্থা তার ছিল না। খুব সামান্যই কথা বলতে পেরেছিলেন তিনি। সবাই জিজ্ঞাসা করলে কি হয়েছে, যখন জিজ্ঞেস করছে আর কি, তখন তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আস্তে আস্তে উনি কোনো রকমে খুলে বলেছেন আর কি। ওই দিন রাত্রে ওনাদের এলাকার একজন স্বনামধন্য রাকি মোহাম্মদুল্লাহ, তার নাম, এই মোহাম্মদুল্লাহ কাকাকে নিয়ে আসা হয় আর কি। তিনি বিষয়টি শুনে বিষয়টা বোঝার চেষ্টা করেন এবং বেলায়েত ভাইকে পরীক্ষা করেন। তিনি বিষয়টা বুঝতে পারেন। এই মোহাম্মদুল্লাহ কাকা এক পর্যায়ে ওই ভয়ঙ্কর পিশাচকে হাজির করতেও সক্ষম হন। তখন ওই পিশাচকে জিজ্ঞেস করলে, সে যখন জিজ্ঞেস করেছে আর কি বেলায়েত ভাইয়ের কেন ক্ষতি করা হয়েছে, এই সময় পিশাচ বলেছে যে এই পিশাচটা বহু বছর আগে থেকে এই পথে চলাফেরা করে, আর কখনো এই পিশাচটা নিজের রূপে কারো সামনে আসে না। তো এই সময় ভয়ঙ্কর পিশাচ আরো বলে যে আমাকে কেউ স্বরূপে কেউ দেখলে সে সাথে সাথেই মারা যাবে ভয়ে, আর এই কারণেই মূলত আমি কারো সামনে এইভাবে আসি না। তবে আমার চলাচলের পথে যদি কেউ ব্যাঘাত ঘটায় ইচ্ছাকৃতভাবে, তখনই আমি আমার স্বরূপে আসি। এরপরে ওই পিশাচটা জানায় যে এই যে বেলায়েত ভাই তার চলার পথে বিঘ্ন ঘটিয়েছে, যার কারণে ওই পিশাচ বেলায়েত ভাইয়ের উপর আগে থেকেই বিরক্ত। তিনি চেয়েছিলেন বেলায়েত ভাইকে পাখি ও বিড়ালের বেশ ধরে ভয় দেখিয়ে তার চলাচলের পথ থেকে সরিয়ে দিতে। কিন্তু বেলায়েত ভাই যখন ওই পাখি ও বিড়ালকে চড় লাথি মারে, তখন এই পিশাচটা প্রচন্ড রাগান্বিত হয়ে পড়ে। তাই সামান্যতমই শাস্তি দিয়েছেন, মূলত তাকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল না, ভয়টয় দেখিয়ে হালকা পাতলা শাস্তি দেওয়ার উদ্দেশ্য ছিল। আর ওই পিশাচটা ভয়ঙ্কর হলেও সে কাউকে হত্যা করার ইচ্ছা পোষণ করে না।
তখন ওই মোহাম্মদুল্লাহ কাকা পিশাচের কাছে অনুরোধ করে বলেন যে তার তো একটা ছেলে মেয়ে আছে, আর ও তো না বুঝেই করে ফেলেছে, ওকে ক্ষমা করে দাও, শাস্তি তো দিছই, আর এখন বলো কি করলে ক্ষমা করবা, ও তো তোমার আর কোনো ক্ষতি করবে না। তখন বলে যে ওকে তো আসলে আমি এমনিতেও মারতাম না, আর যেহেতু আমার নজর ওর উপর পড়েছে আর ওকে দেখলে আবারও আমার মেজাজ গরম হবে, তখন একটা ক্ষতি করার ইচ্ছা হতে পারে। তো যাই হোক, আমাকে একটা কালো খাসি দাও, আর এই কালো খাসিটা বেলায়েতের রেখে আসার দরকার নাই, বেলায়েতের মা নিজের হাতে ওই বাগানের কাছে রেখে আসতে হবে, আর সেটা করতে হবে রাত 12টার পরে। আর এরপর থেকে বেলায়েত এই বাগানের রাস্তাটায় যেন আর কখনো না আসে, এটাই হলো আমার নির্দেশনা। তো সেই অনুযায়ী সেটাই করা হয়। প্রায় 1 মাস চিকিৎসা করার পর বেলায়েত ভাই মোটামুটি সুস্থ হয়ে যান। তবে বেলায়েত ভাইয়ের একটা রোগ হয়েছিল, সেই রোগ থেকে উনি পুরোপুরি আসলে সুস্থ হননি। আর এই যে মোহাম্মদুল্লাহ যিনি রাকিব, তিনি ওনাদের এলাকার একজন প্রসিদ্ধ আলেম এবং এই এনামুল হক আবির ভাইয়ের মায়ের শিক্ষক মোহাম্মদ মুজিবুল হক মাওলানা নানুর ছেলে আর কি। আর মুজিবুল হক নানার কথা কিন্তু আমরা 98 নম্বর এপিসোডের একটা জায়গায় কিন্তু উল্লেখ করেছি, মৃত্যু পরোয়ানা যেই ব্যাপারটা ছিল আর কি, যেখানে শেষ 98 এপিসোডের শেষ ঘটনা আর কি, এটার শিরোনাম ছিল মৃত্যু পরোয়ানা, সেখানে উল্লেখ রয়েছে। তো প্রিয় লিসেনার্স, আসলে প্রতিনিয়ত চলার পথে আমরা কিন্তু অনেক ধরনের ভুল করে ফেলি, বুঝতে পারি না। বিশেষ করে রাতের বেলা চলাচলের ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া উচিত, আর সতর্ক না হলে কিন্তু এই ধরনের বিপদগুলো হতেই থাকবে। অনেক সময় দেখা যায় খুব সামান্য কারণেই মানুষের মৃত্যু হতে পারে এই পিশাচদের আক্রমণে, আমাদের নিজেদের ভুলের কারণে। অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের সাথে নেগোসিয়েশন করে সেই সমস্যা থেকে বের হওয়া যায় আল্লাহর ইচ্ছায়, আবার কখনো কখনো কোনোভাবেই সম্ভব হয় না, তখনই নিরপরাধ প্রাণগুলো ঝরে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এই ঘটনাটি এ পর্যন্তই। প্রিয় লিসেনার, আজকে আপনাদের মাঝে আমি যেই ঘটনাটি বলবো, এই ঘটনাটি ঘটেছেন রাজ ভাইয়ের সাথে। রাজ ভাইয়ের বাসা বগুড়াতে, ভাইয়া থাকে ঢাকা শহরে এবং তিনি বিয়ে করেছেন সিরাজগঞ্জ থেকে ঠিক 7 থেকে 8 কিলোমিটার দূরে, নাম হচ্ছে কাট্টারপাড়া। ওখানে বিয়ে করেছেন এবং তিনি ঢাকায় চাকরি করার ক্ষেত্রে হঠাৎ করে তার বউ এবং বাচ্চা তার শ্বশুর বাড়িতে বেড়াইতে যায়। যাওয়ার পর একদিন হঠাৎ করে ঠিক 8টার দিকে যখন সবাই একসাথে আড্ডা দিতে দিতে হঠাৎ করে রাজভাইয়ের ফোনে একটি ফোন আসে। তখন রাজভাই বলে, আমার ফোনে একটা ফোন আসে, আসার পরে ফোনটা যখন আমি রিসিভ করি তখন এই ফোনটা আমার শ্বশুর বাড়ি থেকে আসছিল। তখন ওখান থেকে বলা হলো, যে কোনো একটা কারণে তোমার এখনই আজকেই শ্বশুরবাড়িতে আসতে হবে। তখন অল্প একটু পর ফোনটা চেক করে নিয়ে দেখি আমার বউ 4 থেকে 5 বার আমায় ফোন দিয়েছিল। তারপর থেকে যখন ফোন দিই তখন ফোনটা বন্ধ। চিন্তিত হয়ে পড়লাম, তখন কি করব কিছু বুঝতে পারি না। ওখান থেকে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে হালকা কিছু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমি ব্যাগ গুছিয়ে নিয়ে আমি রওনা দিলাম শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। তখন যখন আমি শ্বশুরবাড়ি যাব তখন আমার মহাখালী বাস স্ট্যান্ডে যাইতে হবে। মহাখালী বাস স্ট্যান্ড থেকে আমার আসতে হবে সিরাজগঞ্জ কট্টার মোড় থেকে ঠিক 6 কিলো ভেতরে আমার শ্বশুরবাড়ি। ঠিক আমি 11টা 30 মিনিটের টিকিট পাইলাম, বাজে উঠলাম। ওঠার পরে সিরাজগঞ্জ এসে নামবো কট্টার মোড়ে। তখন আস্তে আস্তে আমার সময় লেগে যায় ঠিক 1 থেকে 1.5-2 ঘন্টা। যখন 1.5 ঘন্টার মতো লাগে আমার, তারই মাঝে আমি সিরাজগঞ্জ যমুনা সেতুর ওখানে আমি একটু হালকা জ্যাম পাই। জ্যাম পাওয়ার পর ক্ষেত্রে আমার একটু বেশি সময় লাগে। তখন কট্টার মোড়ে এসে আমি নামলাম ঠিক রাত 1টার দিকে। কট্টার মোড় থেকে আমার শ্বশুরবাড়ি যাইতে 6 কিলো রাস্তা, আর ওখানে সাধারণত সবসময় সিএনজি অথবা অটোরিক্সা পাওয়া যেত। সারা রাতেই গাড়ি পাওয়া যায়, এটা ভাবা যায়। কেননা রাতে যখন ভাড়া মানুষ মারে ড্রাইভারেরা, তখন কিন্তু ভাড়া কিন্তু দ্বিগুণ হয়ে যায়। অনেক ড্রাইভার আছে ওরা রাতেই ভাড়া মারে। ঠিক
6 কিলো রাস্তা, সিএনজির পিছনে 3 জন আর সামনে 2 জন, ড্রাইভার সহ 6 জন যেতে হয়। আর যখন রাতে 1টা 2টায় আমরা গাড়ি নিই তখন কিন্তু গাড়িটা রিজার্ভ করতে হয়। আমি বসে থাকলাম, কোনো গাড়ি নেই, কিন্তু আমার মনে বিশ্বাস ছিল আমি গাড়ি এক সময় পাবো। তখন হঠাৎ করে একটা গাড়ি পাই। গাড়ি পাওয়ার পর ড্রাইভার ভাইয়ের সাথে আমি ভাড়া চুক্তি করি, কেননা যাওয়ার পর গণ্ডগোল করার চাইতে আগেই চুক্তি করে নেওয়া ভালো, এটা আমার ক্ষেত্রে আমি যা মনে করি। হ্যাঁ, এক পর্যায়ে রাতে ভাড়া ডবল ভাড়া দিয়ে আমি সব কিছু ঠিক করলাম, ভাড়া ঠিক করলাম, সিএনজিতে উঠে পড়লাম। তখন সিএনজিওয়ালা ড্রাইভার ভাই বলতেছে, ভাই কোনো সমস্যা নেই, আপনি ওঠেন, আমি নিয়ে চলে যাচ্ছি। তখন ওখান থেকে সিএনজিওয়ালা রওনা দিল আর কি। আমি পিছনে সিটে বসলাম, ব্যাগ আছে ঘাড়ে, ব্যাগটা ঘাট থেকে নামিয়ে আমি সিএনজির পিছনে রেখে দিলাম, গাড়িতে বসলাম। ঠিক কট্টার মোড় থেকে আমার শ্বশুরবাড়ি যাওয়ার পথে কিছু জায়গা আছে, যেমন একটা বিশাল বড় মাদ্রাসা আছে। মাদ্রাসার থেকে ঠিক 100 থেকে 200 ফিট মানে যাইতেই একটা শ্মশান আছে, শ্মশানের পরে একটি ব্রিজ আছে। তো এরকম রেগুলার প্রতিদিন সিএনজিওয়ালা ভাড়া মারে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি গাড়িতে উঠলাম, ঠিক মাদ্রাসার কাছে গেলাম। মাদ্রাসা পার হওয়ার পরে শ্মশান। ওই শ্মশান থেকে যখন আমি ব্রিজে উঠবো, আপনারা ঠিক জানেন যখন কোনো নদীর ব্রিজে উঠতে হয় তখন কিন্তু একটু ঢাল থাকে, মানে উঁচু থাকে। উঁচু থেকে ওঠার পর ব্রিজে ওঠার পরে ব্রিজ থেকে আবার কিন্তু একটা ঢাল চলে যায়। মাদ্রাসা পার হলাম, ওই শ্মশানের কাছ থেকে যখন উঠবো, ব্রিজে উঠবো ভাব, ঠিক ব্রিজের কাছাকাছি ওই উঁচু জায়গাটা উঠে গেছি, আর অল্প একটু হলে ব্রিজের ওপর আমরা প্রবেশ করবো সিএনজি নিয়ে। তারই মাঝে হঠাৎ করে সিএনজিটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে সিএনজি আলার ড্রাইভারটা মানে গাড়ির ব্রেকে চাপ দিয়ে ধরে, কিন্তু তখন মনে হচ্ছে কোনো ব্রেক কাজ করতেছে না। তখন ভাবলাম হয়তো উঁচু জায়গা, এই জন্য মনে হয় ব্রেকটা ধরতেছে না ঠিক মতো। আস্তে 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 গাড়িটা নিচের দিকে আসতে শুরু করে। আস্তে 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 মানে যখন ওই উঁচু জায়গা থেকে নিচে আসছে তখন সমান রাস্তা, ওই সমান রাস্তার ওখানে আসা গাড়ি থেমে যায়। তখন কি করব, উঠতে তো হবে। গাড়িটা চালু করার চেষ্টা করা হয়, গাড়িটা চালু হয় না, স্টার্ট নেয় না। তখন ড্রাইভার নামে, গ্যাস চেক করে। গ্যাস যখন চেক করবে তখন দেখে না, গাড়িতে তো ফুল গ্যাস, কোনো সমস্যা নেই। তখন গাড়ি ইঞ্জিন চেক করে, ইঞ্জিনও ঠিক আছে। ব্রেক থেকে শুরু করে A to Z পুরোটা গাড়ি চেক করার পর দেখে সব ঠিক আছে, তাও গাড়ি স্টার্ট নিচ্ছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করে, গাড়িটা স্টার্ট নেয় না। তখন রাজ ভাই গাড়ি থেকে হালকা নামে আর কি। নামার পর বলতেছে, ভাই কি সমস্যা, গাড়িটা কি সমস্যা বুঝতে পারলেন, গাড়ি কেন স্টার্ট নিচ্ছে না? তখন ড্রাইভার ভাইটা বলে, ভাই গাড়িটা তো সব ঠিক আছে, গ্যাস আছে, গাড়ির ইঞ্জিন দেখলাম, সব কিছু ঠিক আছে, কিন্তু কেন যে স্টার্ট নিচ্ছে না সেটা আমি বুঝতে পারতেছি না। এ কথা বলার পরে গাড়ি স্টার্ট নিচ্ছে না, কি করবে কিছু বুঝতে পারে না সবাই, দুইজনেই। তখন এক সময় যখন ড্রাইভার এই কথাটা রাজ ভাইকে বলে, তখন রাজ ভাই লক্ষ্য করে দেখে ড্রাইভারটা একটু ভয় খেয়ে মনে আছে, কথাটা বলতেছে, কথাটা আটকে যাচ্ছে, এরকম অবস্থা। তখন রাজ ভাই বলে, ভাই আপনি কি ভয় করতেছেন, আপনি কথা এরকমগুলো বলতেছেন? তখন ড্রাইভার বলে, ভাই এমন জায়গায় এসে গাড়িটা বন্ধ হয়ে গেল, বুঝতে পারলাম না, একটু হালকা তো ভয় লাগারই কথা, কেন আপনার কিছু হচ্ছে না? তখন রাজ ভাই বলে, না, কেন ভয় লাগে ভাই? তখন রাজ ভাই বিভিন্ন প্রশ্ন করে, বিভিন্ন কথা বলে, ড্রাইভারের জন্য ভয়টা কেটে যায়। এই জন্য ড্রাইভার একটু রাগান্বিত হয়ে বলতেছে, ভাই আপনি চুপ করে থাকেন তো, আপনি গাড়িতে চুপ করে বসেন, আপনি বেশি কথা বলেন না, ভালো লাগতেছে না। তো রাজ ভাই বলে, ভাই রাগ করেন না, দেখেন আপনার ভয় তো লাগা কোনো প্রশ্ন না, আপনি ভয় করেন না, আমি তো আছি সাথে। তখন ওই ড্রাইভারটা বলে, ভাই আমি যেটা শুনতে পারতেছি সেটা কি আপনি শুনতে পারতেছেন? তখন রাজ ভাই চমকে ওঠে, কে রে, ওই কি শুনতে পারতেছে? তখন বলে, ভাই আপনি ভালো করে শোনেন, দেখেন তো কিছু শুনতে পান নাকি? ওই রাত ঠিক 1:30টার দিকে শ্মশানের গেটের সামনে দাঁড়িয়ে আছে 2 জন, সিএনজি নষ্ট। তখন রাজ ভাই কানটা স্থির করে
শুনতে থাকে কোনো কিছু শুনতে পায় নাকি। তখন রাজভাই যেটা জিনিস শুনতে পায় তখন ড্রাইভারকে বলে, ভাই হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি কেউ মনে হয় ফিস ফিস করে কথা বলতেছে, অনেকজন, মানে ফিস ফিস করে, জোরে না। তখন ড্রাইভার বলে, ভাই এমন একটা জায়গায় এসে গাড়ি থামিয়ে গিয়েছে, শ্মশানের চারিধার দিয়ে ইটের দেওয়াল এবং মাঝখানে লোহার একটা গেট, আর ঠিক গেটের সামনে এসে গাড়িটা আটকে গেছে। বলতেছে, ভাই তাহলে এখন আমরা এখানে তো ভয়ানক জায়গা, এখানে তো থাকা যাবে না। ড্রাইভার বলে, তাহলে আপনি ঠেলা দেন, আমরা ঠেলা দিয়ে গাড়িটা ব্রিজের উপর তুলি, তারপর একটা ব্যবস্থা করা হবে নি। তখন ড্রাইভার বলতেছে, ঠিক আছে ভাই। আর ঠিক এই উঁচু জায়গাটা ঠেলা দিতে, যেমন সমান জায়গা থেকে যখন আপনি ঠেলা দেবেন, ঠেলা দিতে যে কিন্তু ওই ব্রিজে ওঠার সময় কিন্তু প্রচুর শক্তির প্রয়োজন। আর ঠিক জানেন সিএনজিতে 5 জন লোক বসে, আর রিজার্ভের ক্ষেত্রে ওই একলা নিয়ে চলে যাচ্ছে, আর 2 জন মানুষ, অবশ্যই একটু শক্তির প্রয়োজন, আশেপাশে কেউ নেই। তখন আরেকদিক শ্মশানের মধ্যে এই ফিসফিসানির কথা শুনতে পাচ্ছে। তখন গাড়িটা একটু পিছনে নিয়ে আসে, বলতে পিছনে নিয়ে গেলে একটু ঠাড়া দিলে তাতে উঠে যাবে। তখন পিছনে গাড়িটা নিয়ে আসার পরে ড্রাইভারের কাছে মানে সিটে বসে, এবং রাজভাই পিছনে গাড়িটা ঠেলা দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখন পিছন থেকে কি ঠেলা দিতে শুরু করে, গাড়িটা মানে আস্তে আস্তে ঠিক ওই শ্মশানের গেটের সামনে এসে গাড়িটা আবার আটকে যায়। মনে হচ্ছে ইটা একটা দেওয়াল, ওই দেওয়ালে ঠেলা দিলে যেমন হবে, অথবা বিশাল বড় একটা পাথর তো আপনি একাল নড়াইতে পারবেন না। তখন রাজভাই যখন ঠেলা দেয় তখন মনে হয় পাথরে ঠেলা দিচ্ছে, গাড়ির চাকা এক সুতো লটতেছে না ঠিক ওই গেটের সামনে যেয়ে। অথচ ওই গাড়িটা কিন্তু পিছন দিকে ঠিকই আসতেছে, সামনে দিকে যাচ্ছে না। তখনই হঠাৎ করে রাজভাইয়ের মানে নাকে একটা গন্ধ আসে। ঠিক গন্ধ কিসের? তখন ওই গেট দিয়ে যখন রাজভাই শ্মশানের দিকে তাকায়, তখন দেখে বিশাল বড় লম্বা লম্বা কালো কালো অবয়ব মানে ছায়া ঘুরতেছে, কিন্তু চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে ছায়াগুলো খালি হাঁটতেছে, ঘুরতেছে, ফিরতেছে। তাদের সমস্ত চোখ মনে হয় ভাটায় যেমন কয়লা থাকে, কয়লা যখন দিক দিক করে লাল আলো জ্বলে, তখন তাদের চোখ এরকম করে কয়লার মতো দিক করে লাল মতো জ্বলতেছে। কিন্তু ওরা ফিসফিস করে কথা বলতেছে আর হাঁটতেছে আর কি সবাই অনেক। তখন রাজভাই একটু ভয় করে এবং ভয়ে গলা শুকিয়ে যায়। তখন ওই ড্রাইভারকে বলে, ভাই পানি আছে? তখন বলে, হ্যাঁ ভাই পানি আছে। তখন পানি খাওয়ার পরে ড্রাইভার যখন নামে বলতেছে, রাজভাই বলে, ভাই আপনি কি কিছু মানে গন্ধ পাচ্ছেন? বলতেছে, হ্যাঁ ভাই আমি তো পোড়া গন্ধ পাচ্ছি। তখন বলতে, শ্মশানের দিকে আপনি চোখ গেছে দেখেন। তখন ওই ড্রাইভারটা শ্মশানের দিকে যখন চোখ দিছে, তখন ড্রাইভার ভয়ে মনে হয় একটা শীতকা লেগে গেছে, পুরোটা মানে শরীর দুজনের ভয়ে নিস্তব্ধ হয়ে গেছে। কিন্তু ওরা যে দেখবে পিছনে কিন্তু 200 ফিট গেলেই, 200 ফিট কিন্তু অল্প একটু, 200 ফিট গেলেই কিন্তু একটা মাদ্রাসা পাবে। এটা ওদের কথা মনেই নেই, মনে হচ্ছে একটা মায়া জালে ওরা ফেসে গিয়েছে। তখন বুঝতে আর দেরি হলো না, ওরা কোনো বিপদে পড়তে শুরু করেছে। তখন হঠাৎ করে দুজন যখন চোখ দেয় শ্মশানের দিকে, তখন দেখে ওই চাঁদের আলোতে দেখে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া যেমন লাশ পুড়াইলে যেমন হয় ধোঁয়া বাড়ায়, সেরকম ধোঁয়া বাড়াচ্ছে। আর প্রচুর গন্ধ, পচা গন্ধ, মানুষ পুড়ে গেলে যেমন গন্ধ হয় এরকম গন্ধ। ঠিক আপনারা ঠিক জানেন, এখান থেকে যদি অনেক দূরে যদি কোনো মানে চিতায় আগুন জ্বলে, তাহলে কিন্তু অবশ্যই চারিদিকে আলো ছিটিয়ে যাবে, কিন্তু কোনো আলো নেই, শুধু ধোঁয়া। সব ভয় খেয়ে যায় দুইজন। ভয় খাওয়ার পরে এই ধোঁয়া গন্ধ কি করবে কিছু বুঝতে পারে না। তখন ড্রাইভার বলতেছে, ভাই রাজভাই বলে, ভাই দেখেন এখানে তো অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতেছে, এখানে থাকা তো রিস্ক, চলেন আমরা এদিক থেকে পেছনে চলে যাই, মানে এখান থেকে চলে যাই। যাওয়ার পর ঠিক ফজরের আজান দিলে আমরা এখানে আসবো না, কেননা ফজরের আজান পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এখান থেকে এখন চলে যাই, পরে আসে আমরা গাড়িটা নিয়ে ব্যবস্থা করে চলে যাবো না। তখন ওই ড্রাইভারটা বলে, ভাই আপনি গেলে যান, আমি যাইতে পারবো না, কেননা এই সিএনজি আমার সব, এই সিএনজি চালিয়ে আমার সংসার চালাতে হয়, আমার বউ আছে, বাচ্চা আছে। যদি কোনো গাড়ি এসে ধাক্কা মারে অথবা যদি চুরি করে নিয়ে যায়, তাহলে আমার কি হবে? আমার যদি জীবনও চলে যায়, আমি যতই ভয় করি না কেন, আমাকে যদি রক্ত মাংস খেয়ে ফেলে দেয়, মেরেও ফেলে দেয়, তাও আমি গাড়ি রেখে আমি যাইতে পারবো না, কেন এটাই আমার একমাত্র সম্বল। রাজভাই
তখন বলে ভাই দেখেন আমি তো আপনাকে এখানে একা রেখে যাইতে পারবো না, আমি যাবো না, তাহলে আমরা কি করব? তখন ড্রাইভার বল তাহলে চলেন আমরা ভেতরে যে বসি, যা হয় দেখা যাবে ইনশাল্লাহ। তারা আল্লাহর নাম নিচ্ছে এবং আল্লাহর থেকে সাহায্য চাচ্ছে। তারপর গাড়ির মধ্যে বসে দুইজন। বসার পরে ওদের সাথে আরেকটা ঘটনা ঘটতে শুরু করে। তখন দেখে গাড়ির মধ্যে প্রচুর গরম, মনে হচ্ছে গাড়ির নিচে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, এত গরম ওরা গাড়ির মধ্যে বসে থাকতে পারতেছে না। তখন গাড়ির মধ্যে যখন বসে থাকে তখন ওদের কানে একটা আওয়াজ ভেসে আসে, ফিস ফিস করেই, হরিবোল 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 হরিবোল, এরকম করে কথা বলতেছে। যেমন লাশ যখন পুড়ায়, যখন লাশ নিয়ে আসে তখন তো হরিবোল বলে হিন্দুরা, এরকম একটা আওয়াজ। তখন রাজ ভাই ড্রাইভারকে বলে ভাই দেখেন আমরা তো অনেকক্ষণ ধরে এখানে আটকে আছি, আর এই শ্মশানে গেটও একটা, তাহলে যদি কোনো লাশ নিয়ে যায় পড়ে তাহলে তো অবশ্যই গেট দিয়ে যাইতে হবে, কিন্তু আমরা তো কাউকে দেখলাম না। তখন ড্রাইভার বলে ভাই আপনি কি বুঝতে পারতেছেন না, এটা তো কোনো লাশ না, এটা আপনি দেখলেন আগুনের মতো চোখ জ্বলতেছে লাল লাল হয়ে, আর দুনিয়ার মানে কালো কালো ছায়া ঘুরতেছে অনেক লম্বা লম্বা, এটা কি আপনি মানুষ মনে হয়? এটা সমস্ত হচ্ছে শয়তান জিন, আর আমরা মায়ায় জালে পড়ে গিয়েছি। সামনে আমাদের জীবনে মানে ঘটনা কি হতে চলেছে আমরা সঠিক জানি না। এরকম করে ওরা ওখানে থাকতে পারে না, ওখান থেকে আবার নামে। সিএনজির মধ্যে প্রচুর গরম তো এই জন্য নেমে যায়। নেমে যাওয়ার পরে হঠাৎ করে ব্রিজে যখন চোখ যায় তখন দেখে ব্রিজ থেকে একটা সিএনজি আসতেছে, আলো, কিন্তু সিএনজিতে লোক নেই। তখন ওরা ভাবতেছে সিএনজিতে কোনো লোক নেই, তাহলে সিএনজিটাকে আমরা একটু দাঁড় করাই, একটু আমাদের বিপদের কথা শেয়ার করি, যদি কোনো সাহায্য হয় নাকি। তখন হাত আলোক করে এবং ওই সিএনজিটা ওই সিএনজির কাছে এসে থামে। থামার পর সমস্ত ঘটনা ওই দুইজন খুলে বলে সিএনজিওয়ালাকে, কিন্তু ওই সিএনজিওয়ালা দাঁড়িয়ে আছে মুরব্বী মানুষ হুজুর টাইপের। সিএনজিওয়ালা সিএনজিটা একটু সাইড করার পর তাদের গাড়ির কাছে আসে, কিন্তু ওই সিএনজিওয়ালাও কিন্তু পুরো গন্ধ পাচ্ছে, ফিস ফিস আওয়াজ শুনতেছে এবং ওই শ্মশানের মধ্যে ওই ছায়াগুলো ঘুরতেছে আগুনের মতো সব দেখতে পাচ্ছে। বলতেছে ভাই এটা তো, গাড়িটা চেক করে, মানে ওই সিএনজিওয়ালা সমস্ত গাড়িটা চেক করার পরে স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু স্টার্ট নেয় না। তখন ওই মুরব্বী মানে হুজুর টাইপের লোকটা মানে আর বুঝতে দেরি হলো না, এরা একটা মায়া জালে আটকে পড়েছে এবং এর বিপদে পড়ছে। কি করবে? তখন তার নিজের গাড়ি থেকে একটা পানির বোতল নিয়ে আসে। নিয়ে আসার পর পানিতে দোয়া দরুদ পরে ফু দেয়। দেওয়ার পরে ওই ড্রাইভারকে বলতেছে, মানে রাজভাইয়ের ড্রাইভারকে বলতেছে ভাই এই পানিটা পুরোটা সিএনজিতে আপনি ছিটে দেন বিসমিল্লাহ করে আল্লাহর সাহায্য চেয়ে। তখন আল্লাহর সাহায্য চেয়ে ওই পানিটা নিয়ে ছিটিয়ে দেয় গাড়ির মধ্যে। দেওয়ার পরে ক্ষণিকের মধ্যে দেখে ওই শ্মশানের মধ্যে যে পোড়া পোড়া গন্ধ এবং কালো কালো অবয়ব ছিল এগুলো নাই, নিমিষেই কেমন যেন উদাও হয়ে গেল, সব কিছু মানে পাতলা হয়ে গেল। তখন সিএনজিওয়ালা বলতেছে ভাই, ওই মুরব্বী মানুষটা বলতেছে রাজ ভাই সিএনজিওয়ালাকে, ভাই এখন গাড়িটা স্টার্ট করার চেষ্টা করুন। তখন 4-5 বার চেষ্টা করতে একসময় অটোমেটিক আচমকা গাড়িটা স্টার্ট হয়ে নেয়। তখন ওই দুজনকে মানে জীবনে একটু পানি ফিরে আসে। তখন ওই হুজুর টাইপের সিএনজিওয়ালাটা বলে দেখেন আপনারা এখন চলে যান, এখানে থাকা তো খুব রিস্ক, আল্লাহর নাম নিয়ে চলে যান, এবং যখন যদি দেখেন রাস্তার মধ্যে কোনো সমস্যা হয় তাহলে এই পানিটা আপনারা ছিটে দেবেন। এ কথা বলে পানির বোতলটা দিয়ে দেয় এবং রাজ ভাই এবং তার সিএনজি ড্রাইভারটা গাড়ি নিয়ে যেতে শুরু করে। ওই মুরব্বী মানুষটা গাড়ি নিয়ে চলে গেল। ওই মানুষটা ওই কোয়ার্টার মধ্যে থেকে ভাড়া নিয়ে যে মানে রেখে আবার ভাড়া নেওয়ার জন্য আসতেছে। পরে রাজ ভাই এবং সিএনজিওয়ালা আস্তে আস্তে ব্রিজের উপর ওঠার পরে ব্রিজ থেকে নেমে চলতে শুরু করে। তারপরে একটা ঘটনা ঘটে ওদের সাথে, আচমকা দেখে সিএনজির স্পিড কমে গেছে, সিএনজি যাচ্ছে না, খুবই আস্তে যাচ্ছে, আর এমন হারে যাচ্ছে মনে হচ্ছে আপনি হেঁটে হেঁটে যেভাবে যাবেন মনে হচ্ছে হেঁটে গেলে সিএনজির থেকে আগে যাওয়া যাবে, মানে তাড়াতাড়ি যাওয়া যাবে। সিএনজি এতটা আস্তে যাচ্ছে, গিয়ার দেয়, পিক আপ টানে, সিএনজি যায় না। তখন রাজ ভাই পিছনে ছিল, মাঝখানে বসেছিল পিছনে, আর ড্রাইভার সামনে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। রাজ ভাই অনুভব করে তার মনে হয় সাথে আরও কেউ আসে, মনে গাড়িটা প্রচুর ভারী হয়ে আছে, কিন্তু ভিতরে আগুনের মতো গরম একটা বাতাস লাগতেছে, মানে গরম হিট হয়ে গেছে। কিন্তু রাজ ভাইয়ের শরীরে যখন কিছু স্পর্শ করতেছে তখন মনে হয় রাজ ভাইয়ের শরীর আগুন দিয়ে পুড়ে যাবে, এরকম হচ্ছে। অনুভব করে মানুষের মতো না,
নরম তুলতুলো কি জানি ঠেকতেছে আর গরম লাগতেছে, প্রচুর গরম। তখন রাজ ভাই বলে, ভাই গাড়িটা একটু দাঁড়ান তো, গাড়িটা থামান, আমি এখান থেকে নামবো, আমি সামনে যাব, পেছনে বসতে পারতেছি না, প্রচুর গরম। তখন রাজ ভাই গাড়ি থেকে নামার পরে ওই পানি নিয়ে আবার সিটে দেয় গাড়িতে। তারপর সামনে ড্রাইভারের কাছে বসার পর ড্রাইভারকে বলে, ভাই পেছনে মনে প্রচুর গরম, মনে হচ্ছে পেছনে কেউ আসে। তখন ওই ড্রাইভারটা বলে, ভাই আল্লাহ নামলেন, চলেন আমরা রাস্তায় চলে যাই। তখন আবার গাড়ি স্টার্ট দেয় এবং আস্তে আস্তে যেতে শুরু করার সময় যেতে যেতে হঠাৎ করে ড্রাইভারটা লুকিং গ্লাসে দেখে পেছনে দুইটা ছায়া বসে আছে, অবয়বের মতো ছায়া, চোখ জুড়ে জ্বলতেছে এরকম আর কি। তখন তাদের বুঝতে দেরি হলো না, তাদের সাথেই ওই অবয়বগুলো যাচ্ছে এবং পিছনে এসে কোনোটা ক্ষতি করবে। এরকম করতেই হঠাৎ করে সামনে দেখে একটা বিশাল বড় একটা সাদা একটা ঘোড়া। এই ঘোড়া এমনভাবে আস্তে আস্তে আসতেছে সিএনজির দিকে। তখন এত রাতে ঘোড়া কোথায় থেকে আসবে? আবার ওই ঘোড়াটার মাথা নেই, আর মাথা যে কাটা, ওই কাটা জায়গার থেকে আগুনের সীসা বাড়াচ্ছে। তখন তারা আল্লাহ 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 জোরে জোরে আল্লাহর জিকির করতে শুরু করে। এরকম করতে করতে এক পর্যায়ে বসে তাদের মুখ থেকে ওই আল্লাহর জিকিরটা জোরে আর হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে, মানে নিজেই শুনতে পারতেছে না। তখন মনে মনে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে এবং আল্লাহর জিকির করতেছে। এরকম করতে করতে তখন ওই ড্রাইভারটা বলে, ভাই আমরা তো পেছন দিকে যাইতে পারবো না, কেননা পেছন দিকে একটা মানে ভয়ে একটা বিপদ কেটে আসলাম। এখন আমাদের যেতে হলে সামনে যেতে হবে, যেমন করে হোক না কেন, যা হয় হবে। মনে সাহস নেন। এদিক পিছনের সিটে দুইটা অবয়ব বসে আছে এবং সামনে একটা জ্বলন্ত মাথা কাটা ঘোড়া দেখা যাচ্ছে। কোথায় যাবে? এটা তো বুঝতে পারছে সামনেও জিন পিছনেও জিন, এদেরকে আক্রমণ করার জন্য ফাইন করে ধরছে আর কি। তখন গাড়ি যেতে শুরু করে, কিন্তু গাড়ি যায় না, গাড়ি আবার যায় না, স্টার্ট নেয় না, সিএনজির মধ্যে বসে থাকে। এরকম করতে করতে হঠাৎ করে সাইড থেকে একটা আওয়াজ ভেসে আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফজরের আজানের আওয়াজ চলে আসে। ক্ষণিকের মধ্যে দেখে ঘোড়াটা নেই, উধাও। লুকিং গ্লাসের চোখ যখন ড্রাইভারে যায় তখন দেখে তার পিছনেও আর কিছু নেই। তখন পিছন থেকে নেই, সামনে থেকে নেই, তখন গাড়িটা স্টার্ট দেয় এবং গাড়িটা চালু হয়ে যায়। তখন আবার যেতে শুরু করে। তখন যাওয়ার সময় দেখে গাড়িটা কিন্তু স্পিড চলে যাচ্ছে, জোরে গাড়ি যাচ্ছে, স্বাভাবিক, কোনো ভারী নেই, গরম নেই, কিছু নেই। যেতে যেতে একটা মসজিদ বাজে, ওই মসজিদে ওখানে দাঁড়ায় ওরা অজু করে, নামাজ পড়ে, আল্লাহর কাছে সাহায্য চায় এবং সিএনজি চড়ে গন্তব্যস্থানে চলে যায় রাজভাই। তার পর থেকে, এই ঘটনা ঘটার পর থেকে ওই ড্রাইভারটা আর কখনো রাতে গাড়ি চালায়নি। এবং ওই ভাইয়ের বাড়ি ছিল শেরপুর, বগুড়া শেরপুরে। তখন ওই রাস্তা তো দূরের কথা, ওই ভাই মানে দিনে তো আর গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে ওই রোডে, দেওয়ার পরে ভাই শেরপুরে চলে যাচ্ছে, কিন্তু শেরপুরে এখন সিএনজি চালায়। আর রাজ ভাই তার শ্বশুরবাড়িতে গেছে, যাওয়ার পরে দেখে তার বউ খুব অসুস্থ, তাকে সেবা করে, যত্ন করার পরে রাজ ভাইও আর কখনো রাতে তার শ্বশুরবাড়িতে এখন পর্যন্ত যায়নি। রাজ ভাইয়ের মুখ থেকে এই ঘটনাটি আমাদের শোনা। রাতের 1টার দিকে এরকম ভয়ানক বিপদ, শ্মশান, আগুনের ছায়া এবং আগুন জ্বলতিছে, চোখে আগুন জ্বলতিছে, কালো কালো অবয়ব ফিসফিস করতেছে, কেমন লাগবে? দুজন মানুষ বিপদে পড়ছেন, গাড়িও যাচ্ছে না, ভয়ানক ঘটনা। ঘটনাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।